ওই বাড়িটা দেখতে পাচ্ছ? ওর ভেতরে যেতে হবে আর জিনিসটা নিয়ে আসতে হবে। নমস্কার স্যার। তুমি চাইছো এই বাড়িটাতে আমি চুরি করি? একদম একা থাকে ও একাই তো প্রায় 3টে লোকের সমান। আরে আমি কি তোমাকে ওর সঙ্গে কুস্তি লড়তে বলছি নাকি? বাড়ির ভেতর ঢুকতে হবে, কোনোভাবে জিনিসটা নিয়ে বেরিয়ে আসতে হবে। শুধু জিনিসটাই নিয়ে আসা নয়, সিংহের মুখ থেকে তার শিকারকে নিয়ে আসা। আমি তো শুনেছিলাম যে তুমি নাকি কাজ খুব ভালো করো। ঠিকই শুনেছো তুমি। আরো একটা কথা শোনো, এই বাড়ির মালিকের মতন এই বাড়ির সিকিউরিটিও খুব কড়া। দেখতে পাচ্ছি সিকিউরিটি ক্যামেরা, অ্যালার্ম বেল সবকিছুই আছে। তাহলে কি ভাবলে, করতে পারবে? মিষ্টি খাও তুমি? আরে মিষ্টির সঙ্গে বাড়ির ভেতর ঢোকার কি সম্পর্ক? আচ্ছা বাদ দাও সব, তোমার কাজ হয়ে যাবে। এই হলো না কথা। একটা কথা বলো, জিনিসটা এমন কি যে আমি যা চাইবো তুমি তাই দেবে? সেটা জানার তোমার কোনো দরকার নেই। যখন বাড়িতে চুরি করতে ঢোকো তখন কি জানো যে ভেতরে কি জিনিস তুমি পাবে? জিনিসটা দেখতে কেমন? বলছি আমি, এসো। অদিতি, হ্যাঁ দেখো, জিনিসটা ঠিক এইরকম দেখতে, যেটা তোমাকে ওখান থেকে নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, এটাকে ভাঙা বা খোলা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু এর ভেতরে থাকবে কি? আমি তো তোমাকে বললাম যে সেটা জানার তোমার কোনো দরকার নেই। ঠিক আছে, কিন্তু এই কাজটা আমি একা করতে পারবো না। আরে এর মধ্যে আবার কাউকে জড়িয়ে রিস্ক বাড়াচ্ছ কেন? সে ব্যাপারে তোমায় ভাবতে হবে না, ওকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমার ওয়াইফ অদিতি। তুমি বেশ ভাগ্যবান, বেশ সুন্দরী বউ পেয়েছো তুমি। আপনার কাজ হয়ে যাবে শেখর বাবু, কিন্তু টাকা আমরা কবে আর কিভাবে পাবো? 5 লাখ বিজয়ের অ্যাকাউন্টে আজকে জমা হয়ে যাবে, আর 5 লাখ আমার জিনিস পাওয়ার পর। কাজের হিসাব অনুযায়ী টাকাটা অনেকটাই কম। তুমি রাজি আছো? তাহলে ঠিক আছে শেখর বাবু, আপনার কাজটা হতে কম করে 2 সপ্তাহ লেগে যাবে। ডান। পঙ্কজ, বাড়িটা তল্লাশি নাও। স্যার, মনে হচ্ছে রমেশবাবু ঘুমোচ্ছিলেন আর ওনাকে বেডেই গুলি করা হয়েছে। আপনারা ঠিক কখন জানতে পারলেন যে রমেশবাবুকে খুন করা হয়েছে? সাহেব, আমি তো প্রত্যেক দিনের মতোই সকাল 9টায় এসেছিলাম। সাহেব, সাহেব, সম্পদ, 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 সাহেব তো দরজাই খুলছেন না। সাহেব তো বাইরেও যায়নি। হ্যাঁ, দেখো না একটু ভিতরে গিয়ে। চলো গিয়ে দেখা যাক। চলো চলো, দেখো।
সাহেব দরজা খুলছেন না। সাহেব, সাহেব, আমি দেখছি। সাহেব, সাহেব। সাহেব, তুমি ওদিকে দেখো। হ্যাঁ সাহেব, 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 সাহেব। আর যখন আমরা ভিতরে এলাম তখন আমরা দেখলাম যে সাহেব এইভাবে মৃত অবস্থায় পড়ে আছে। স্যার, পুরো বাড়িটা চেক করেছি স্যার। যেই দরজা দিয়ে এরা দুজন এসেছে, এছাড়া জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। আর বাড়ির এই অ্যালার্মগুলো? সব ঠিক আছে স্যার, কোনো ভাঙচুর নেই। কোনো ভাঙচুর নেই। খুনি খুন করে বাড়ি থেকে পালিয়ে গেল, আর বাড়ির সমস্ত দরজা ভেতর থেকে বন্ধ কি করে? তাছাড়া কারণ কি থাকতে পারে খুনটা করবার? হ্যাঁ স্যার, চুরি তো কারণ হতে পারে না। দেখুন না, সব দামি জিনিসপত্র সবকিছু এখানেই পড়ে রয়েছে, কেউ তো হাত দিয়েও দেখেনি। স্যার, একটা কথাই বুঝতে পারছি না, রমেশবাবু বাড়িতে সিকিউরিটির এত কেন ব্যবস্থা করে রেখেছিলেন? কোনো বিশেষ কিছু আছে বাড়িতে, তার নিরাপত্তার জন্যই। আচ্ছা, এই তোমরা দুজনে রমেশবাবুকে শেষ কখন দেখেছিলে? কাল রাতে সাহেব খাবার খেতে বাইরে গেছিল, আর যখন ফিরেছিল তখন অনেক রাত, তখনই দেখেছিলাম। স্যার, আমার তো মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কেউ করেছে এটা। না না সাহেব, আমরা কিছু করিনি। বিশ্বাস করুন আমাদের কথা। এক মিনিট শান্ত হও। তুমি রমেশবাবুর চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনোনি? না, শুনিনি। তাহলে কি তোমার ডিউটির সময় তুমি ঘুমোচ্ছিলে নাকি কোথাও গেছিলে? আমি সারা রাত ডিউটিতে ছিলাম আর জেগেছিলাম আমি স্যার। যদি আপনি চান তাহলে সিসিটিভি ক্যামেরা চেক করতে পারেন। তো তাহলে খুনি বাড়ির ভেতরে ঢুকলো কি করে আর কখন? রক্তের গোড়ালিতে কি করে লাগলো? একে গুলি তো এখানে সামনে ছাতিতে মারা হয়েছে, তবে রক্ত গোড়ালিতে লাগলো কি করে? তাহলে এমন হয়নি তো যে একে অন্য কোথাও মেরে এর লাশটাকে এখানে এনে শুইয়ে রেখেছে খুনি? বাড়ির তল্লাশি নাও আবার ভালো করে। দয়া স্যার। হ্যাঁ পঙ্কজ। স্যার, স্যার এখানেও আছে। এই যে রক্তের হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ বেডরুমের দিকেই যাচ্ছে, তার মানে হচ্ছে রমেশকে খুন এখানে করা হয়েছে, আর তারপরে খুনি ওকে এখান থেকে টেনে টেনে নিয়ে গিয়ে বেডরুমের বেডে শুইয়ে দিয়েছে। কিন্তু স্যার, রমেশবাবুকে যদি খুনি এইখানেই মেরে থাকে তাহলে ওনার লাশ বেডরুমে কেন নিয়ে গেল? সে তো লাশকে এখানেই ছেড়ে রাখতে পারতো, নয়তো কোথাও লুকিয়ে রাখতে পারতো। হয়তো খুনি লুকোতে চায়নি আদৌ, ও শুধু লাশটাকে সরাতে চেয়েছিল এখান থেকে। ও শুধু এটুকুই চায়নি যে কেউ জানুক যে রমেশকে খুনটা এখানে এই জায়গাতে করা হয়েছে। তার মানে এই জায়গাটায় এখানে কিছু নিশ্চয়ই আছে। একটু চেক করো।
কাজ করো তো, বইগুলো বের করো। মাই গড, বুকশেলফের ভেতরে ঘর। স্যার, এই রমেশ বাবু কোনো সাধারণ ব্যক্তি নন। এই রুমের সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হচ্ছে খুনি এই রুমটাতে এসে কিছু খুঁজেছিল। কিন্তু স্যার, একটা প্রশ্ন এখনো থেকে যাচ্ছে যে খুনি ঘরের ভেতর এলো কি করে? তাছাড়া আরো একটা প্রশ্ন যে রমেশবাবু নিজের বাড়ির মধ্যে এমন একটা লুকোনো ঘর কেন রেখেছিলেন? কি লুকিয়ে রেখেছিলেন তিনি এই ঘরটায়? বড় অদ্ভুত ব্যাপার, এতগুলো পাসপোর্ট। স্যার, এই রমেশ বাবু তো খুব গোলমেলে লোক মনে হচ্ছে। এই দেখো, রমেশের দেখছি আলাদা আলাদা নামে পাসপোর্ট আছে, নানা রকম মেকআপে ছবি তোলা হয়েছে। আর এই যে থাইল্যান্ড, দুবাই, অনেকগুলো দেশের ভিসার স্ট্যাম্পও লাগানো আছে দেখছি এতে। স্যার, তাহলে তো প্রমাণ হয়ে গেল এই রমেশ বাবু বেশ গোলমেলে লোক। রমেশ দেখছি থাইল্যান্ড আর দুবাইয়ে বেশ কয়েকবার গিয়েছে। স্যার, দুবাই আর থাইল্যান্ডের রুটে তো দামি জিনিসপত্র স্মাগলিং হয় আমাদের দেশে। সেই রকমই কোনো দামি জিনিস এই রুমের মধ্যে আছে, আর নয়তোবা ছিল, যেটা খোঁজার জন্যই ওই খুনি এই রুমের মধ্যে এসে ঢুকেছিল। জয়ন্ত, এক কাজ করো, এই সমস্ত এভিডেন্স যতগুলো আছে সব ব্যুরোতে নিয়ে চলো। স্যার, ফাঁপা মনে হচ্ছে। ফাঁপা? একটু সরো, পেছনে সরো। ও, তো খুনি ভেতরে এসেছিল এই রাস্তা দিয়েই। ভেতরে এসে রমেশকে খুন করেছে, আর তারপর এই রাস্তা দিয়েই ফিরে যাওয়ার সময় দেওয়াল এভাবে বন্ধ করে চলে গেছে। চলো এগিয়ে দেখি রাস্তাটা কোথায় গিয়েছে। অদিতি, এত নিশ্চিত করে তুমি কি করে বলছো যে ও কিচ্ছু জানতে পারবে না? বিজয়, একবার চিন্তা করো, শেখর যদি আমাদের 10 লাখ টাকা দিতে চায়, তাহলে এই বক্সে কত কোটি টাকা জিনিস আছে। কিন্তু আমরা তো শেখরকে কথা দিয়েছি। বিজয়, কোন বইতে লেখা আছে যে প্রতিশ্রুতি ভাঙা যায় না? আরে, সমস্ত পরিশ্রম আমরা করলাম, আর এই চক্করে এই রমেশকেও মারতে হলো। ঝুঁকি আমরা নিলাম, আর মালাই ও খাবে। অদিতি, তুমি কি করতে চাও? কিন্তু এটা তো একেবারেই এই বাক্সটার মতো। হ্যাঁ, আর এই নকল বাক্স আমি ওকে দিতে যাব। যতক্ষণ পর্যন্ত ও জানতে পারবে, ততক্ষণে আমরা অনেক দূরে চলে যাব। আরে স্যার, এই আমরা তো এখানে আটকে গেলাম। এক মিনিট, কোনো না কোনো রাস্তা তো আছেই। একটু পেছনে সরো। দেখো দেখো, তোমার টেলারিং এর জন্য এই দোকানটা একেবারে পারফেক্ট, এটাই নিয়ে নাও। ঠিক আছে,
দেখাও। এসো ভাই, এসো, দেখো এই হলো দোকান, বুঝতে পারছো তো? এই এরিয়াটা হলো খুবই জনবহুল এরিয়া। দেখো ওই দিকটা দেখছো না, একটা রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ। আর এই হলো মেন রাস্তা। আর এই দেখো এইদিকে পুরো স্পেস খোলা আছে, বুঝেছো? অনেক ইনকাম করবে। আর এই রাস্তা দিয়ে ভালো ভালো টাকা পয়সাওয়ালা মহিলারা আসা যাওয়া করতে থাকে। কি হচ্ছে? কি হচ্ছে? আরে শোনো, এই কি হচ্ছে? আরে কি করছো? আরে এই শোনো, মিষ্টির দোকান, আরে আরে চার কি করছো? দোকান, আরে চানাচুরের দোকান, কত টাকা, সুন্দর কি করছো তুমি? কি করছো? চুপ করো, চুপ করো। কলার দোকান, জিলেপির দোকান। কারা তোমরা? আর এটা কোন জায়গা? এটা কোন জায়গা? আমি কে? আমার দোকান ভেঙে ভেতরে ঢুকলেন আর বলছেন আমি কে? তোমার দোকান এটা? ও, তো তোমরা এই দোকানটাকে ব্যবহার করেছো ওই লোকটাকে খুন করার জন্য? এই দোকান থেকে ওর বাড়ি পর্যন্ত যাওয়ার সুড়ঙ্গ বানিয়েছো? কে? আমি নই সাহেব, আমি তো এই দোকানে আজকে প্রথম দিন এলাম। এই দোকানের মালিক তো ইনি এই দোকানটাকে বিক্রি করতে চায় আমার কাছে। বাপ রে, এটা কি করে হলো? তোমারই দোকান আর জিজ্ঞেস করছো কি করে হলো? ম্যাডাম এটা অবশ্যই আমার দোকান, কিন্তু এই দোকানে কাল অবধি ভাড়াটিয়া ছিল। ওরাই এসব করেছে হয়তো। কারা ছিল ভাড়ায়? ওরা স্বামী স্ত্রী ছিল। ওরা মিষ্টির দোকান খুলেছিল, দোকানটা সেভাবে চললো না, তাই খালি করে দিয়ে কাল সন্ধ্যেবেলা চলে গেল। এখন কোথায় আছে ওরা? সেটা আমি জানি না। আচ্ছা ওদের ফোন অ্যাড্রেস কিছু আছে? নাম্বার কোনো লাভ হবে না পঙ্কজ, ফোন নম্বরও নিশ্চয়ই ভুলই দিয়েছে। স্যার আমরা কি করে জানতে পারবো ওরা দুজন কারা? একটা কাজ করা যেতে পারে, কাল এখানে এই অঞ্চলে যতগুলো সেলফোন অ্যাক্টিভ ছিল তাদের সবার নাম্বারের ডিটেল বের করো। প্রত্যেকটা নাম্বারে ফোন করে জিজ্ঞাসাবাদ করতে হবে। কোনো একটা নাম্বার তো ওদের কারোর হবেই, কারো না কারোর সাথে কথা বলেছে নিশ্চয়ই। দয়া, তাও প্রায় 70 জন লোক আছে যাদের সেলফোন নাম্বার অ্যাক্টিভ ছিল ওই মিষ্টি দোকানের আশেপাশে, আর বিজয়ের নাম্বার ওই 70 জনের মধ্যেই। দয়া, এই রমেশের খুনের পেছনে নিশ্চয়ই কোনো বড় কিছু উদ্দেশ্য আছে, বড় কিছু উদ্দেশ্য। হ্যাঁ স্যার, যদি বিজয় আর ওর ওয়াইফ রমেশকে প্রাণে মারতে চাইতো তো ওরা যে কোনো জায়গায় কাজটা করতে পারতো। তো এত লম্বা একটা সুড়ঙ্গ কাটার দরকার কি ছিল? সেটাই তো, তাই তো আমি বলছি দয়া, ওই রমেশের বাড়িতে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, যে কারণে ওরা এত বড় প্ল্যানিং করেছে। স্যার হ্যাঁ, সব কটা নম্বর চেক করা হয়ে গেছে, কিন্তু এদের মধ্যে কেউই নয়। স্যার কিন্তু দুটো নাম্বার তো এরকমই আছে যেখানে রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না। তাহলে নিশ্চয়ই এই নাম্বারগুলো বিজয় এবং তার স্ত্রীর। খোঁজ নাও এই নাম্বারগুলো কোথাকার, কোথায় অ্যাক্টিভ। স্যার নাম্বারটা আমরা ট্রেস করে নিয়েছি, কিছুক্ষণ পরে লোকেশনটা জেনে যাব। ভেরি গুড। স্যার একটা নাম্বারের খোঁজ পাওয়া গিয়েছে, এটা কোনো ফ্যাক্টরি মনে হয়। হ্যাঁ, আর সেটাও 15 মিনিটের দূরত্বে। 15 মিনিটের দূরত্বে এই ফোনটা অ্যাক্টিভ আছে। স্যার এই লোকেশনটা তো এখানেই দেখাচ্ছে। এখানেই? স্যার ও এখানেই আছে। কোথায়? ভেতরে স্যার। দয়া, একটা কাজ করি, আমরা সরিয়ে যাই আমরা। হ্যাঁ,
সব জায়গায় ভালো করে চেক করেছি স্যার, এখানে কেউ নেই। কেউ নেই? কিন্তু স্যার ফোনের লোকেশন তো এখনো এখানেই দেখাচ্ছে। স্যার হতে পারে ফোনটা এখানেই পড়ে আছে আর লোকটা পালিয়ে গেছে। দাঁড়াও! জয়ন্তী, পঙ্কজ, কভার করো দুদিক থেকে। এই দাঁড়া! স্যার আমি ফায়ার করছি। না, ফায়ার করবে না, জীবিত অবস্থায় চাই ওকে। দাঁড়াও! ওঠ। লেজ তো নেই, কিন্তু বাঁদরের মতো লাফাস তো বেশ। হ্যাঁ, সব খেলা শেষ। এবারে বলো, কোথায় তোমার স্ত্রী যে তোমাকে সহযোগিতা করেছিল রমেশের বাড়িতে চুরি করতে? কোথায়? স্যার আমি ওকে এখানে খুঁজতে এসেছি, ওর নকল সোনা এখানেই দেওয়ার কথা, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছি না। এখানেই আসছিল? হ্যাঁ স্যার। পঙ্কজ, দেখো তো একটু। এখনই জানা যাবে। এবারে বলো সবকিছু সত্যি করে, কি হয়েছিল আর কিভাবে হয়েছিল? স্যার আমি আর অদিতি রমেশের বাড়িতে চুরি করার কন্ট্রাক্ট পেয়েছিলাম। আমরা রমেশের বাড়ির পাশের দোকানটা ভাড়ায় নিয়েছিলাম। দিনের বেলা ওখানে মিষ্টি বিক্রি করতাম আর রাত্রিবেলা ওখান থেকে রমেশের বাড়ি পর্যন্ত সুড়ঙ্গ বানাতে লাগলাম। তারপর ওর বাড়িতে ঢুকে ওই বক্সটা আমরা খুঁজে পেয়ে যাই। এই কারা তোমরা? কিন্তু রমেশ আমাদের দেখে ফেলে আর বাধ্য হয়ে রমেশকে খুন করতে হয়। তারপর ওকে আমরা বেডরুমে টেনে নিয়ে যাই আর কার্পেটের ওপর থেকে রক্ত পরিষ্কার করে দিই। আর ওই সোনার বদলে শেখরকে নকল সোনা দিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে নিই। স্যার আমার ভয় হচ্ছে যে যে ও হয়তো জানতে পেরে গেছে আর ও অদিতিকে ধরে ফেলেছে। স্যার স্যার হ্যাঁ স্যার ও মাই গড! স্যার স্যার আমার মনে হচ্ছে ও অদিতিকে খুন করে ফেলেছে। স্যার, হ্যাঁ, টেনে নিয়ে যাওয়ার দাগ। মনে হচ্ছে শেখর অদিতির উপরে হামলা করেছে আর ওকে এখান থেকে টেনে বাইরে নিয়ে গেছে। স্যার ভালোই রক্ত পড়ে আছে, অদিতির কিছু। দেখেছো, খারাপ কাজ করার পরিণাম খারাপই হয়। সত্যি করে বলো, কি চুরি করেছিলে তুমি রমেশের বাড়ি থেকে? সে কোথায়? বক্সের ভেতর কি আছে আমি দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি। ফ্রেডি স্যার একবার চলে আসুক, তাহলেই জানা যাবে এই বক্সে কি আছে। কি বস, আমার পরীক্ষা হচ্ছে নাকি? হ্যাঁ শাহরুখে। আচ্ছা বলো, ওই রক্ত থেকে কি জানতে পারলে যেটা ফ্যাক্টরিতে পাওয়া গেছে? বস ওই রক্তের ব্লাড গ্রুপ AB নেগেটিভ। স্যার এটা তো অদিতির ব্লাড গ্রুপ। মাই গড! তাহলে ওই রক্তটা অদিতিরই হবে। আর বস যে পরিমাণ রক্ত ওখান থেকে পাওয়া গেছে, আমার তো মনে হয় না অদিতি আর বেঁচে আছে। ও স্যার, স্যার এর মানে অদিতি আর বেঁচে নেই।
প্লিজ নিজেকে একটু শান্ত করার চেষ্টা করো। পঙ্কজ, যাও, একে নিয়ে যাও। আসুন। স্যার। হ্যাঁ ফেডরিক, এইটা দিয়ে কাটা যাবে ওই বক্সটা। মাই গড, স্যার সোনার বিস্কিট! এ তো কোটি কোটি টাকার সোনা স্যার। মনে হয় শেখর এই সোনাগুলোর জন্যই অদিতিকে মেরে ফেলেছে। দয়া, মনে হয় শেখর জানতে পেরেছিল যে অদিতি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। স্যার আমার তো মনে হচ্ছে যে এই রমেশ এ গোল্ড স্মাগলার ছিল। ওর বাড়ি থেকে অনেকগুলো নকল পাসপোর্টও পাওয়া গেছে। ও সোনার স্মাগলিং এর জন্য বিদেশেও যেত স্যার। স্যার, হ্যাঁ, রমেশের বাড়িতে যে ডায়েরিটা পেয়েছিলাম তাতে এই নামগুলো আছে। দয়া, মনে হচ্ছে এই সব লোকের সঙ্গে রমেশেরও সোনার কালোবাজারির কাজ ছিল। স্যার এই শেখর হয়তো রমেশের আসল ব্যাপারটা জানতে পেরেছিল, আর ও রমেশকে সর্বশান্ত করার জন্য বিজয়কে কাজে লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু স্যার এই শেখর এখন আছেটা কোথায় এটা আমরা জানতে পারবো কি করে? ফেডরিক, শেখর জানে যে সব সোনা বিজয়ের কাছে আছে, আর ওই সোনা নেওয়ার জন্য ওর কাছে নিশ্চয়ই আসবে। পুরো বাজারে খবরটা ছড়িয়ে দাও যে এমন কেউ এসেছে বাজারে সোনার বিস্কুট বিক্রি করতে এসেছে ব্ল্যাকে। হ্যাঁ স্যার, শেখর তো এটাই মনে করবে যে সোনা যে বেচছে সে বিজয়ী। ও আসবে সোনা নেওয়ার জন্য, আবার প্রতিশোধ নেওয়ার জন্য। শেখরকে ওখান থেকে বাইরে বের করার জন্য এটাই একমাত্র চাবিকাঠি। তো আপনারা যতজন আজ এখানে এসেছেন, আপনাদের সবাইকে আমি মন থেকে ওয়েলকাম জানাচ্ছি। কেননা একটু আগেই আমি আপনাদের খবর দিয়েছি, আর আপনারা সবাই এসেও পৌঁছেছেন। দেখুন, আপনারা সবাই জানেন যে আজ আমি আমার এই কোটি টাকার সোনার বিস্কুটগুলো একদম জলের দরে বেচে দেব। তো সেই জন্যই আমি আজ দামটা বলবো। আর আজকের এই নিলামের দাম মাত্র আর মাত্র 1 কোটি দিয়ে শুরু হচ্ছে। তো যে যত বেশি দাম বলতে পারবে সে এই সমস্ত আসল সোনা এখান থেকে নিয়ে যাবে। তো নিলাম শুরু করা যাক, কি বলেন? 1,10,00,000। 1,20,00,000। 1,20,00,000। 2 কোটি। 2 কোটি। 2 কোটি। আরে দাম বলুন, দাম বলুন। বাজার দরের হিসেবে এই সোনাগুলোর দাম কম করে 6 কোটি টাকা তো হবেই। দাম বাড়ান, 2 কোটির থেকে আরেকটু ওপরে উঠুন। আরে বলুন দাম। 2.5 কোটি। 2.5 কোটি। যে কিনবে সে কিন্তু লাভ করে বেরোবে। 6 থেকে 7 কোটি টাকার সোনা এখানে বাজারের হিসেবে। 3 কোটি। 3 কোটি, এই তো ঠিক দাম হলো। 3 কোটি। কেউ আছে আর এর বেশি দাম দেবার? 3 কোটি 1, 3 কোটি 2, 3 কোটি 3। তো নিয়ে নিন এই সমস্ত সোনা মিস্টার কৌশিকের এখন। কংগ্রাটস মিস্টার কৌশিক। কৌশিক বাবু, টাকাটা দিন আর মালটা নিয়ে যান। পেমেন্ট ক্লিয়ার করার আগে মালটাকে একটু ভালো করে দেখে নিতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন দেখবেন না, দেখে যান। চেক করে নাও।
এটা কেউ চেক করো। যা ভাবলাম সেটা হলো না। এই শেখর আদৌ এলো না। এটা কি? মাই গড, ওপরের মাল আসল আর নিচের মাল নকল। নকল কি করে? তো আপনারা আমাদের এখানে ঠকানোর জন্য ডেকে এনেছেন? কয়েকদিন হলো সবে কালোবাজারিতে নেমেছে আর একদম প্রথমেই আমারই গলা কাটতে চলে এলো এরা। বাহ, এই সোনাগুলো নকল নাকি? তাহলে অদিতি কি তোমায়... আরে 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 আমার কথাটা শুনুন। এই সোনাগুলো কি আর আমার খেতে চাষ হয়েছে নাকি? আমরাও তো এটা কিনে এনেছি। হতে পারে হয়তো কোনো... আর একবার ভালো করে দেখুন না। জীবনটা চলে যাবে অকালে, বুঝতে পেরেছেন? আপনি এখনো ছোট আছেন। আগুন দিয়ে উনুন ধরানো হয়, কিন্তু নিজের বস্তি নয়। সর সর সর, পেছনে সর সর, সরে যাও, সরো। কোথায় পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, চলো বাইরে সবাই, চল চলো। চলো দিকে। চল সবাই চল। কোথায় যাচ্ছিস তুই? চল। খেলোয়াড় তো তুই ভালোই মনে হচ্ছে, তবে হয়তো এখন আউট অফ ফর্ম, তাই না? হ্যাঁ, কি ভেবেছিলি তুই অদিতিকে মেরে তুই বেঁচে যাবি? হ্যাঁ, কি আপনার কি মনে হয় অদিতিকে আমি মেরেছি? তাহলে ওকে কে মেরেছে? আমি তো ভালোবেসে ফেলেছিলাম ওকে। ও মেরেছে ওকে, আর তার প্রতিশোধ দিতে এসেছিলাম আমি। চুপ, ও আমার ওয়াইফ ছিল, ওকে আমি কেন মারবো? তোর এটা কেন মনে হলো যে বিজয় অদিতিকে মেরেছে? অদিতি ফোন করেছিল আমাকে। হ্যালো, আমাদের প্ল্যান ফেল হয়ে গেছে। বিজয় সবকিছু জানতে পেরে গেছে, এখন ও আমাকে মেরে ফেলবে। ও বলেছিল ও বিজয়কে ছেড়ে যেতে চায়, আর ও আমাকে ভালোবেসে ফেলেছিল। ও বলেছিল লুটে সোনা নিয়েও আমার কাছে আসবে, আর তারপর আমরা কোথাও দুজনে পালিয়ে যাব। তাহলে অদিতি তোর সাথেও প্ল্যান করেছিল? তোমরা দুজনে মিলে আমাকে আমাকে ঠকালে। আরে সব বোকার হদ্দরা, এখনো অদিতির প্ল্যান তোদের মাথায় ঢোকেনি? হ্যাঁ, ও তোদের দুজনকেই বুদ্ধু বানিয়েছে, দুজনকেই। ও বিজয়কেও ঠকিয়েছে, এটা বলে যে শেখরকে ডবল ক্রস করি চলো। হ্যাঁ, আবার শেখরের সঙ্গে ভালোবাসার অভিনয় করে একেও বুদ্ধু বানিয়েছে। নকল সোনা নিয়ে বিজয়ের কাছে গিয়েছিল আর নিজেকে মৃত প্রমাণ করার চেষ্টাও করেছিল। তাহলে বিজয় এটা ভাববে যে অদিতিকে খুন তুই করেছিস, আর তুই এটা ভাববি যে অদিতিকে বিজয়ই মেরেছে। ও জানতো যে তোদের কোনো বুদ্ধি নেই, আর তাই নিজেরা লড়াই করেই মরবি। এই নিন আপনার আসল সোনা। তাহলে তুমি তোমার কাজটা করেই দিয়েছো। এটা তো কিছুই না, এমনিতে ভালো লাগলো আপনার সাথে বিজনেস করে। এটা তো শুধুমাত্র শুরু, এখন আরো ভালো লাগবে। এবার একটা খুব বড় কাজ তোমাকে দেব। কোনো ব্যাপার না, আপনি শুধু আমাকে একটা ফোন করে নেবেন। আপনার কাজ এরকম তুড়ি মেরে হয়ে যাবে। খুব ভালো, থ্যাঙ্কস। দারুণ ব্যাপার। একটা মেয়েদের দুজনকে বোকা বানিয়ে চলে গেল, আর এরা কখন জানলো? মেয়েটা নাগালের বাইরে চলে যাওয়ার পরে। স্যার, একজন মহিলা চোর দুজন পুরুষ চোরকে বোকা বানালো। বিজয়, অদিতি তো তোরই ওয়াইফ,
তো তাহলে এটা তোরই জানার কথা যে ও কোথায় কোথায় যেতে পারে। হ্যাঁ স্যার, আমি ওর ব্যাপারে যা যা জানতাম সবকিছু আপনাদের বলে দিয়েছি। টেলিফোন নাম্বার ছাড়া আর কিচ্ছু জানে না এ। স্যার, এই 3 মাস আগেই আমার সাথে ওর বিয়ে হয়েছিল, লাভ ম্যারেজ। স্যার, আমাকে ওর পরিবারের ব্যাপারে কিচ্ছু বলেনি, বলতো যে ওদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। 3 মাসের বউ সব হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। তুই বেশি হাসিস না, তোকেও বোকা বানিয়েছে ও। খুব তো গেছিলি রোমিও হওয়ার জন্য। চুপ করো, যখন জিজ্ঞেস করবো তখন কথা বলবে, বুঝেছো? স্যার, এখানে রয়েছে অদিতির কল রেকর্ডস। বিগত কয়েকদিন ধরে ও প্রতিদিন একটা ল্যান্ডলাইন নাম্বারে কথা বলতো। 9978560001। কার নাম্বার এটা? না স্যার, জানি না তো। জানে না? স্যার, হয়তোবা এই নাম্বারটা অদিতিরই কোনো রিলেটিভের হবে। হতে পারে, দেখি যদি ওখানে অদিতিকে পাওয়া যায়। স্যার, অদিতি যেই ল্যান্ডলাইন নাম্বারে বারবার ফোন করেছিল সেটা এখানকারই অ্যাড্রেস। আপনারা? অদিতি, তুমি? ভুল করলেন তো, আমি অদিতি নই, আমি অদিতির ছোট বোন নেহা। আসলে না, আমাদের দুজনকে দেখতে পুরোপুরি একই রকম। সত্যি বলতে কি একটু বেশি মিল আছে তোমাদের দুজনের। হ্যাঁ স্যার, ওই আমরা যমজ তো, সেই কারণে। অদিতি কখনো বলেনি ওর কোনো বোন আছে। আপনারা জানেন, অদিতি দিদি মাত্র আমার থেকে 1.5 মিনিটের বড়। কিন্তু আপনারা কারা, আর আপনাদের দিদির সাথে কি কাজ আছে? আমরা সিআইডি থেকে। অদিতিকে ডাকো তো একটু। অদিতি দিদি তো এখানে থাকে না। কোথায় থাকে? ম্যাডাম, দিদি না আমার সাথে কোনো কথাই বলে না। আমি বলতে পারবো না ও কোথায় থাকে, কিন্তু হ্যাঁ 2 ঘন্টা আগে ও আমার সাথে দেখা করতে এসেছিল, তারপর চলে গেল। কোথায় গেছে? আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, ও হয়তো ফোনে কারোর সাথে কথা বলছিল, কিছু জেডি ডগস এরকম কিছু কথা বলছিল। মনে হচ্ছে পালানোর প্ল্যানে আছে। 1 মিনিট স্যার। স্যার, এই কথা বলতে বলতে করার অভ্যেসটা অদিতির ছিল। অদিতি? নেহা, দরজা খোলো। নেহা, দরজা খোলো। নেহা! নেহা, অদিতি। অদিতি! আরে দয়া, ও পালাচ্ছে। দাঁড়াও! স্যার, ও সোনা বিক্রি করে দিয়েছে। আসামি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল অবশ্যই করে। কি অদিতি, কাকে সোনা বিক্রি করেছো? কিছু বলছিস না কেন? কাকে বিক্রি করেছিস সোনা?
অদিতি আর তুমি, তোমরা দুজনে মিলে পুরো প্ল্যানটা বানিয়েছিলে, হ্যাঁ? আমার সন্দেহ ছিল যে বিজয় আর অদিতি এরা দুজন আসল রাঁধুনি নয়, দোকানের আড়ালে এরা অন্য কিছু বাজে ধান্দা করে। তারপর তুমি এই অদিতিকে জিজ্ঞাসাবাদ করলে, হ্যাঁ? হ্যাঁ, আমি ওকে টাকার লোভ দেখালাম, তখন ও বলল ওর কাছে সোনার অনেক বিস্কুট আছে যেটা ও বিক্রি করতে চায়, এর জন্য টাকাওয়ালা পার্টি ও খুঁজছে। আমি কিছু সোনার বড় বিজনেসওয়ালাকে চিনতাম, তখন আমি অদিতিকে বলি একসাথে মিলে কাজ করব। ওই সব সোনা আমি একাই নিয়ে নিতে চেয়েছিলাম। আর সেই জন্য তুমি তোমার নিজের স্বামী বিজয় আর শেখর দুজনকেই ঠকাবার প্ল্যান বানিয়ে নিলে। পুরুষ মানুষকে বোকা বানানোর কাজটা খুব সহজ। আমি ভেবেছিলাম যে বিজয়ের কাছে অনেক টাকা আছে, এই জন্য আমি ওকে বিয়ে করেছিলাম। কিন্তু নাম বড় আর দর্শন ছোট। নামে তো বিজয় খুব বড় চোর, কিন্তু ওর কাছে তেমন টাকা পয়সা ছিল না যতটা আমার দরকার ছিল। আর এই জন্য বিজয় আর শেখরকে আমি বোকা বানিয়েছিলাম আর আমার মৃত্যুর নাটক করেছিলাম। নিজেকে খুব চালাক মনে করো অদিতি তুমি, কে তাই তো? টাকার লোভ। আজ পর্যন্ত তুমি সম্পর্ক করেছো শুধু টাকার জন্য, শুধু টাকার জন্য। আর এই পুরো কাজটায় সঙ্গী পেয়েছো তুমি এই ল্যান্ডলর্ডকে। আর তোমরা দুজনে তো মনুষ্যত্বের সব সীমা পার করে দিয়েছো। এবারে জেলের গড়াদের পেছনে চাকি পিষতে থাকো। ফাঁসির হুকুম তো ততদিনে চলেই আসবে।